আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে বিদ্যুৎ সংকটের রাস্তায় জ্বালানি মন্ত্রীর গাড়ি ভাঙচুর, খেপেছে জনগণ, ফেঁসে গেলেন তারিক রহমান। এই সুযোগে শেখ হাসিনার খেলা শুরু। এবার জানিয়ে দিব, এবার সরাসরি আমেরিকা ও ইন্ডিয়ার কূটনৈতিক বেড়াজালে ফেঁসে যাচ্ছে তারেকের সরকার। হাসিনার বহুমুখী খেলায় হেরে যাচ্ছে বিএনপি সরকার। ঘুরে গেল রাজনীতির সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনীতি, আঞ্চলিক শক্তির অবস্থান এবং অভ্যন্তরীণ রাজনীতির পারস্পরিক সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের মতো প্রভাবশালী দেশের ভূমিকা নিয়ে নানা বিশ্লেষণ সামনে আসছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ঘিরে চাপ বাড়ছে, এমন একটি ধারণা রাজনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনাকে ঘিরে আবারও রাজনৈতিক পুনরাগমনের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতা হল, কোনো দেশ একা চলতে পারে না। অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি সব ক্ষেত্রেই বড় শক্তিগুলোর সঙ্গে সমন্বয় প্রয়োজন হয়। এই জায়গায় যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত একটি আঞ্চলিক শক্তি আর যুক্তরাষ্ট্র একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রভাব বিস্তার করে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থিতিশীলতার দিকে যায়, তখন এই দুই দেশের অবস্থানও গুরুত্ব পায়। বর্তমান পরিস্থিতিতে বলা হচ্ছে, কূটনৈতিকভাবে একটি চাপের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সরকারকে বিভিন্ন দিক থেকে হিসাব করে চলতে হচ্ছে। বিশেষ করে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক স্বচ্ছতা এসব বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচিত হলে সরকারকে তার জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। এই চাপকে অনেকেই কূটনৈতিক ব্যারাজ হিসেবে ব্যাখ্যা করছেন, যদিও বাস্তবে এটি আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক অংশ। এই প্রেক্ষাপটে বিএনপি সরকারের জন্য চ্যালেঞ্জ হল, একদিকে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করা, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখা। যদি এই দুই দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করা না যায়, তাহলে রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে এবং বিরোধী শক্তির জন্য সুযোগ তৈরি হতে পারে। আপনার দেওয়া বর্ণনায় দেখা যাচ্ছে, সেই ভারসাম্য এখন প্রশ্নের মুখে পড়েছে এবং এর ফলে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার প্রসঙ্গে বলা হচ্ছে যে তিনি বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছেন। রাজনীতিতে বহুমুখী খেলা বলতে সাধারণত বোঝায় একই সঙ্গে বিভিন্ন স্তরে কাজ করা, যেমন আন্তর্জাতিক যোগাযোগ, দলীয় সংগঠন, জনমত এবং কৌশলগত অবস্থান তৈরি করা। যদি কোনো নেতা এই চারটি দিকেই সক্রিয় থাকতে পারেন, তাহলে তার রাজনৈতিক পুনরাগমনের সম্ভাবনা বাড়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার, আন্তর্জাতিক সমর্থন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে সরাসরি নির্ধারণ করে না, বরং এটি একটি সহায়ক বা প্রভাবক ভূমিকা পালন করে। মূল শক্তি থাকে দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতায়, যেখানে জনগণের সমর্থন, রাজনৈতিক সংগঠন এবং রাষ্ট্রীয় কাঠামোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা আন্তর্জাতিক সহায়তা নিয়ে দেশে ফিরে আসতে পারেন। এই ধরনের সম্ভাবনা রাজনৈতিকভাবে আলোচিত হতে পারে, তবে বাস্তবে তা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন দেশের রাজনৈতিক পরিবেশ, আইনগত অবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জনসমর্থন। শুধুমাত্র আন্তর্জাতিক সমর্থন থাকলেই একটি রাজনৈতিক নেতৃত্ব দেশে ফিরে এসে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে, এমনটি ইতিহাসে খুব কম ক্ষেত্রেই দেখা গেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক সমীকরণ পরিবর্তন। রাজনীতিতে সমীকরণ খুব দ্রুত বদলে যেতে পারে, বিশেষ করে যখন কোনো সরকার চাপে থাকে এবং বিরোধী শক্তি সংগঠিত হতে শুরু করে। এই পরিবর্তনের পেছনে থাকে কয়েকটি কারণ: জন অসন্তোষ, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা এবং আন্তর্জাতিক চাপ। যদি এই চারটি বিষয়ে একসঙ্গে কাজ করে, তাহলে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা বাড়ে। তবে বিএনপি সরকারের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন হল, তারা এই পরিস্থিতি কতটা দক্ষতার সঙ্গে সামাল দিতে পারছে। যদি তারা কার্যকরভাবে সংকট মোকাবেলা করতে পারে এবং জনগণের আস্থা ধরে রাখতে পারে, তাহলে এই চাপ সাময়িক হতে পারে। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে এবং বিরোধী শক্তির জন্য সুযোগ তৈরি হতে পারে।
এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয় সবসময় গুরুত্বপূর্ণ স্বার্থ। যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশ তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, ফলে তারা কার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে তা নির্ভর করে তাদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের উপর। তাই কোনো একটি পক্ষকে সরাসরি সমর্থন দেওয়া বা বিরোধিতা করা এটি সাধারণত একটি জটিল কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তনশীল রাজনৈতিক সময়ের ইঙ্গিত দিচ্ছে। এখানে নিশ্চিত করে বলা কঠিন যে কোন পক্ষ শেষ পর্যন্ত লাভবান হবে, তবে এটুকু পরিষ্কার যে পক্ষ জনগণের আস্থা, সংগঠনের শক্তি এবং কৌশলগত দক্ষতা ধরে রাখতে পারবে সেই পক্ষই দীর্ঘমেয়াদে টিকে থাকবে। রাজনীতির এই মুহূর্তটি তাই অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একই সঙ্গে বিরোধী শক্তিও নিজেদের পুনর্গঠনের সুযোগ খুঁজছে। এই দ্বিমুখী চাপ ও সম্ভাবনার মধ্যেই ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্ধারিত হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেবল একটি সেক্টরের সমস্যা নয়, বরং এটি সামগ্রিক শাসন ব্যবস্থা, জন অসন্তোষ এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এর প্রভাব সরাসরি রাজপথে দৃশ্যমান হয়েছে। জ্বালানি মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনা সেই অসন্তোষেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের ক্ষোভ আর নিয়ন্ত্রণের মধ্যে থাকছে না। এই পরিস্থিতিতে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে দৈনন্দিন জীবনের ভোগান্তি। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, এই বাস্তবতা মানুষের জীবনে স্থবিরতা তৈরি করছে। আছে বিদ্যুৎ, নাই পাম্প, আছে তেল নাই, এই স্লোগানটি এখন শুধু একটি বাক্য নয়, বরং বর্তমান পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে। যখন একটি দেশের মৌলিক সেবা ব্যবস্থা ব্যাহত হয়, তখন সেই প্রভাব সরাসরি সরকারের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ওপর পড়ে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। অভিযোগ উঠছে, সরকার নিজের কর্মীদেরই সন্তুষ্ট রাখতে পারছে না। একটি রাজনৈতিক দলের ভেতরে যখন অসন্তোষ তৈরি হয়, তখন তা বাইরের রাজনৈতিক প্রতিপক্ষের জন্য সুযোগ তৈরি করে দেয়। এখানেই উঠে আসছে শেখ হাসিনার নাম, যাকে ঘিরে বলা হচ্ছে এই পরিস্থিতিতে তিনি রাজনৈতিকভাবে আবার সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন। রাজনীতির বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, যে সরকার নিজের দলের ভেতরের সমর্থন ধরে রাখতে ব্যর্থ হয় তার জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ে। কারণ রাজনৈতিক দল কেবল নেতা দিয়ে চলে না, কর্মী, সমর্থক এবং সংগঠনের শক্তি একটি সরকারকে টিকিয়ে রাখে। যদি সেই ভিত্তি দুর্বল হয়ে যায়, তাহলে বাইরের চাপের আগেই ভেতরের ভাঙন বড় সংকট তৈরি করতে পারে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী বিএনপির ভেতরেও এখন এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে যে দলটি দীর্ঘদিন টিকতে পারবে না। এর ফলে অনেকেই আগেভাগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছে। এই ধরনের প্রবণতা একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি শুধু সংখ্যাগত ক্ষতি নয়, বরং মনোবল ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়। যখন নেতাকর্মীরা বিশ্বাস হারাতে শুরু করে, তখন সেই দলকে সংগঠিত রাখা কঠিন হয়ে পড়ে। এমনকি সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একজন রিকশা চালকের বক্তব্য, যেখানে বলা হচ্ছে তারেক রহমান দেশের নেতৃত্ব দিতে সক্ষম নন, এই ধরনের মন্তব্য আসলে জনমতের একটি অংশকে প্রতিফলিত করে। যদিও এটি কোনো বৈজ্ঞানিক জরিপ নয়, তবুও এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হতে পারে। বর্তমান সংকটের আরেকটি বড় দিক হল পরিকল্পনার অভাব নিয়ে প্রশ্ন। জনগণের মধ্যে এই ধারণা তৈরি হচ্ছে যে সরকার কোনো সুসংগঠিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে না, ফলে সমস্যা সমাধানের পরিবর্তে তা আরও জটিল হয়ে উঠছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যদি কার্যকর পদক্ষেপ দেখা না যায়, তাহলে জনগণের আস্থা দ্রুত কমে যেতে পারে। এখানেই রাজনৈতিক প্রতিপক্ষের সুযোগ তৈরি হয়। শেখ হাসিনার ক্ষেত্রে বলা হচ্ছে তিনি এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। কারণ যখন একটি সরকার দুর্বল অবস্থায় থাকে, তখন বিরোধী শক্তি নিজেদের পুনর্গঠনের সুযোগ পায়। এটি রাজনীতির একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে এক পক্ষের দুর্বলতা অন্য পক্ষের শক্তিতে রূপ নেয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি, শুধু জন অসন্তোষ থাকলেই কোনো সরকারের পতন ঘটে না। পতনের জন্য প্রয়োজন সংগঠিত রাজনৈতিক চাপ, বিকল্প নেতৃত্বের শক্ত অবস্থান এবং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে পরিবর্তনের প্রক্রিয়া। যদিও বর্তমান পরিস্থিতি সরকারকে চাপে ফেলেছে, তবুও এটি স্বয়ংক্রিয়ভাবে পতনের দিকে নিয়ে যাবে এমনটা নিশ্চিত করে বলা যায় না।
তবে এটাও সত্য, যদি বিদ্যমান সংকট দীর্ঘায়িত হয় এবং সরকার তা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন দলীয় কর্মীরাই অসন্তুষ্ট হয়ে ওঠে এবং সরকার বিরোধী অবস্থান নিতে শুরু করে, তখন তা একটি বড় রাজনৈতিক সংকটের পূর্বাভাস হতে পারে। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতি একটি টার্নিং পয়েন্টের মতো। একদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট জনজীবনকে কঠিন করে তুলছে, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। এই অবস্থায় সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায়। অন্যথায় এই অসন্তোষ ধীরে ধীরে বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে গড়াতে পারে, যেখানে সময়ই শেষ কথা বলবে।